সেগুলো একদিনের এই যে দীর্ঘদিনের যে সমস্ত অনাচার, অবিচার, নৈরাজ্য, দুর্নীতি, দুরাচার, সেগুলোকে কাটিয়ে একদিনে সুন্দর করে একটা রাষ্ট্র আমরা তৈরি করব, এটা মনে করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আনন্দের কথা এই যে এবার একটা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে যে 52 বছরে 53 বছরে আমরা একটা নিয়মিতভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বা ক্ষমতা পরিবর্তনের বিধানই আমরা তৈরি করতে পারিনি। সেখানে আজকে এসে হঠাৎ করে এই মুহূর্তের মধ্যে আমরা সবকিছু ঠিক করে ফেলবো, এটা মনে করেন খুব কাণ্ড চলে আমার কাছে মনে হয় না। আমরা চেষ্টা করছি, যারা রাজনীতি করছি, বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে, আপনারা এখানে কথা শুনেছেন আমাদের অত্যন্ত জ্ঞানী রাজনীতিবিদদের কাছে, আমরা চেষ্টা করছি এবং এই 52 বছর ধরেই চেষ্টা করছি। বিষয়টা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে বিচ্ছিন্নভাবে কোনো কিছুই করা যায় না এবং জোড়া তালি দিয়েও কোনো কিছু করা যায় না। এটা আপনার সুনির্দিষ্ট চিন্তাভাবনা প্রয়োজন, সুনির্দিষ্ট লক্ষ্য প্রয়োজন, সুনির্দিষ্ট চিন্তা প্রয়োজন এবং রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা বা কর্মী তাদের অত্যন্ত সততার সঙ্গে আন্তরিকতা প্রয়োজন। এই কথাগুলো এই জন্য বলছি অত্যন্ত জোরে যে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক যে সংকট, এই সংকটের মধ্যে আরেকটা কারণ হচ্ছে আপনার দুর্নীতি। আমি হতাশাবাদী লোক কখনোই ছিলাম না, আমি হতাশাবাদী হতেও চাই না, কিন্তু এটা তো সত্য কথা যে হতে হচ্ছে। আমি যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই, আমি যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য আপনার একটা সুষ্ঠু ব্যবস্থা চাই, আমি যখন আপনার জনগণের যে বৈষম্য কমিয়ে আনতে চাই, তার আর্থিক বৈশিষ্ট্য বৈষম্য সবকে কমিয়ে আনতে চাই, তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং সেটাকে ডাইভার্ট করার চিন্তা করছে মানুষের চিন্তা ভাবনাগুলোকে এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই। আমাদের যেটা আমি মনে করি যে দায়িত্ব আমাদের, যারা আমরা লড়াই করেছি, লড়াই করছি, করে চলেছি, আমাদের দায়িত্ব হবে যে সত্যিকার অর্থেই জনগণের জন্য যেন আমরা আপনার জনগণ কথাটা আমার কাছে খুব ভেগ মনে হয়। কারণ কোন জনগণ, কারা, সেটা কি আপনার সালমান এফ রহমান নাকি আপনার কি সালাম নাকি আপনার আমাদের কলিমুদ্দিন সলিমুদ্দিন, তাই না? তো এখানে ওই জায়গাগুলোতে আমাদের আসতে হবে, আলোচনা করতে। আমাদের এখানে একজন বিজ্ঞ অর্থনীতিবিদ আছেন, তিনি কথা বলেছেন বাস্তবতার প্রেক্ষিতে। এই চেয়ারম্যান সাহেবরা যে কথা বললেন, সাধারণ মানুষরা যে কথা বলছে, ওই যে রিক্সাওয়ালা ভাইরা যারা প্রাণ দিয়েছে এইবার যুদ্ধে, যারা আপনার এই যে চালায়, রিক্সা চালায়, রাস্তায় দাঁড়িয়ে দুটো কথা বলে, তাদের কথাবার্তা শুনে যখন জনপ্রতিনিধিরা সত্যিকার অর্থেই জনগণের সমস্যার সমাধান করার জন্য আন্তরিক হবেন, আমি কিন্তু বলছি না যে পারবেন, আন্তরিক হবেন, সততার সঙ্গে করবেন, তখনই হয়তো আমরা কিছুটা ভালো পথ দেখতে পাবো। আমি কোনো তাত্ত্বিক আলোচনায় গেলাম না। আমাদের বিচিকা যে টু দি পয়েন্ট যে অ্যান্সারগুলো চেয়েছে, সে উত্তর দেওয়ার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। এটা আমার সিস্টেমের উপর নির্ভর করবে। আমি যদি একটা জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে পারি, আমি যদি একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি, সুষ্ঠু নির্বাচন করে আমি যদি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পার্লামেন্ট গঠন করতে পারি, তাহলে সেখানে আমি জনগণের কাছে জবাবদিহিতামূলক একটা ব্যবস্থা তৈরি করতে পারবো। সেটাই হবে আমাদের। আমি মনে করি আপাতত এটা একটা ভালো পথ বেরোবে, যেখানে গিয়ে আমি হয়তো কিছুটা সমস্যার সমাধান করতে পারবো। শিক্ষা শেষ, শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে, স্বাস্থ্য শেষ হয়ে গেছে,
সেগুলোকে আপনাকে আবার নতুন করে গড়ে তোলার জন্য তো মানুষ লাগবে, সেই মানুষগুলো তো তৈরি করতে হবে আপনাকে। আজকে দুর্ভাগ্যজনক ভাবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনাকে, আপনি সেক্রেটারিয়েটে যাবেন, আমার জানি এরপরে আমার অনেক অনেক কথা বলবেন, সেক্রেটারিয়েটে গেলে ওই যে আমলারা বসে আছে, তারাই সব কিছু নির্ধারণ করেন। আমাদের উপদেষ্টা যারা দায়িত্ব পালন করছেন এখন, অনেক ক্ষেত্রে তারা অসহায়, অনেক ক্ষেত্রে তারা অসহায়। তারপরেও আমরা আশা করি যে তারা এতদিন যে চেষ্টা করেছেন সেই চেষ্টাটা নিয়ে যারা সংস্কারের এই যে কমিশনগুলো আছে তারা সবাই মিলে, আমরা সবাই মিলে একটা শুরু করতে পারি, যে শুরুটা দিয়ে আমরা একটা ভবিষ্যৎ, একটা একটা বাংলাদেশ যেটা বৈষম্যহীন বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। বিচ্ছিন্নভাবে কোনো কিছুই হবে না, একটা চূড়াতালি দিয়েও কোনো কিছু হবে না, একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য, লক্ষ্য, চিন্তা ভাবনা, তার থিওরি সবকিছু নিয়ে এগুতে হবে। সেখানে এই যে বিচ্ছিন্নভাবে একজন গায়কটারের কথা বলে তো লাভ নেই, টোটাল থিং। একজন কৃষককে তো আপনার পুরোপুরিভাবে তার পণ্যের মূল্য, ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে না। আজকে যে কিছুক্ষণ আগে বলি যে ঢাকা শহরে আপনার এই ব্যাটারি চালিত রিক্সা ভরে গিয়েছে, এরপরে চলা যাবে না। তো সে কেন? কারণ তার কর্ম নেই, কর্মসংস্থান নেই। তাকে বেঁচে থাকতে হলে তাকে ওই রিক্সাটা চালিয়ে বেঁচে থাকতে হবে। তো গভর্নমেন্টকে সেই পলিসি আনতে হবে যে পলিসিগুলোতে আর বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি হবে এবং একই সঙ্গে এই রাস্তাগুলোকে ঠিক করা সম্ভব হবে। এটাই হচ্ছে মূল কথা। এবং সব শেষ কথা যেটা, সেটা হচ্ছে যে আমাদের ঐক্যবদ্ধ থেকে এই সব কিছুর ঊর্ধ্বে উঠে, একটা দুর্নীতির ঊর্ধ্বে উঠে আমাদেরকে আমাদের ভবিষ্যৎ তৈরি করার জন্য কাজ করতে হবে। বাংলাদেশের মানুষ পারে, বাংলাদেশের মানুষ 52-তে পেরেছে, বাংলাদেশের মানুষ 69-এ পেরেছে, বাংলাদেশের মানুষ 70-এ পেরেছে, 71-এ পেরেছে। তো সুতরাং না পারার কোনো কারণ নেই। আর যে সব শেষে যেটা পেরেছে এটা তো অভাবনীয়, অসাধারণ। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা পারবো, আমাদেরকে সেই সামনের দিকে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ।